ট্রেনের বাইরে দাঁড়িয়ে থাকা এক অ্যাটেন্ডেন্ট একে একে যাত্রীদের চেক করছে। কিন্তু এই ব্যস্ততার মধ্যেই সে খেয়ালই করে না যে এক মেয়ে খুব তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেছে এবং দরজার কাছে দাঁড়িয়ে অদ্ভুতভাবে ছটফট করছে। বাইরে কেউ কিছু টের পাওয়ার আগেই সে দরজা বন্ধ করার ইশারা দেয়, আর দরজা বন্ধ হতেই মেয়েটার চোখের সামনে ধরা পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। সিঁড়ির কাছে হুড়োহুড়ি চলছে এবং ওয়েটিং এরিয়ার অবস্থা দেখে মনে হচ্ছে যেন সেখানে দাঙ্গা লেগে গেছে। এইদিকে ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করে। একটা ছোট্ট মেয়ে জানালার বাইরে তাকিয়ে সবকিছু দেখছিল। ঠিক তখনই সে দেখে সেই ট্রেন অ্যাটেন্ডেন্টকে কেউ আচমকা নিচে ফেলে দিল। দৃশ্যটা দেখে মেয়েটা ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার বাবাকে বলতে চায়, কিন্তু তার বাবা তখন গভীর ঘুমে। কয়েক মুহূর্ত পর সে আবার দেখে একজন যাত্রী এসে অ্যাটেন্ডেন্টকে বলছে যে টয়লেটের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছে। কৌতূহল আর ভয় মেশানো চোখে ছোট্ট মেয়েটাও তাদের পিছু নেয়। অ্যাটেন্ডেন্ট দরজা খুলতেই দেখা যায় ভেতরে এক ভিখারি কাঁপতে কাঁপতে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন মাত্রই কোনো ভয়াবহ জিনিসের মুখোমুখি হয়েছে। অ্যাটেন্ডেন্ট তার টিকিট চেক করতে চায়, কিন্তু লোকটা এতটাই আতঙ্কিত যে সে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছে না, বরং পাগলের মতো আচরণ করতে থাকে। একই সময়ে ট্রেনের অন্য এক বগিতে সেই ইনফেক্টেড মেয়েটা নিজের স্টকিংস শক্ত করে উরুর চারপাশে পেঁচিয়ে ধরছিল। তার শরীর যেন তাকে আগেই সতর্ক করে দিচ্ছিল যে খুব শিগগির সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে। আর সত্যিই তাই হয়। কিছু মিনিট পর মেয়েটা টলতে টলতে বগির ভেতরে ঢুকে পড়ে। এখন তাকে আরও বেশি অস্বাভাবিক লাগছে, যেন তার শরীর আর তার নিজের নেই। শেষ শক্তিটুকু দিয়ে সে দরজা খুললেও নিজেকে আর সামলাতে পারে না। হঠাৎ করেই সে মাথা সোজা দেয়ালে আঘাত করে এবং তারপর জোরে মাটিতে লুটিয়ে পড়ে। অথচ ট্রেনের কেউই তখনও বুঝতে পারছে না খুব শিগগির এই ট্রেনটা একটা চলন্ত মৃত্যুপুরীতে পরিণত হতে চলেছে। এইদিকে সুয়ান টয়লেটে যেতে চায়, কিন্তু দরজা খুলতেই এক মোটা লোক তাকে থামিয়ে দেয়। সে বলে তার প্রেগনেন্ট স্ত্রী ভেতরে আছে, তাই সুয়ান যেন পাশের বগিতে গিয়ে টয়লেট ব্যবহার করে। ঠিক তখনই এক মহিলা ট্রেন অ্যাটেন্ডেন্ট রুটিন চেকিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিল, আর তখনই তার চোখে পড়ে মাটিতে পড়ে থাকা সেই মেয়েটা। অবস্থা এতটাই খারাপ ছিল যে সে সঙ্গে সঙ্গে নিজের ম্যানেজারকে ডাকতে যায়। ওদিকে সুয়ানের বাবা হঠাৎ চমকে ঘুম থেকে জেগে ওঠে। তার পকেটের ফোনটা ছিল। তিনি দেখেন মেয়েটা পাশে নেই, তবু কোম্পানি থেকে কল আসায় আগে ফোনটাই রিসিভ করেন। সেই শান্ত পরিবেশে হঠাৎ তিনি করিডর দিয়ে খুব দ্রুত কারো জুতোর শব্দ শুনতে পান। শব্দটা শুনেই তার মনে হয় নিশ্চয়ই কিছু একটা জরুরি ঘটনা ঘটেছে, আর তখন থেকেই তার ভেতরে অস্বস্তি কাজ করতে শুরু করে। তাই তিনি তাড়াতাড়ি উঠে নিজের মেয়েকে খুঁজতে বের হন। পিছনের বগিতে বসে থাকা যাত্রীরা ভয়ে টিভির দিকে তাকিয়েছিল, যেখানে জরুরি খবর দেখানো হচ্ছিল। আর এইদিকে মাটিতে পড়ে থাকা মেয়েটাকে দেখে অ্যাটেন্ডেন্টও ভীষণ দ্বিধায় পড়ে যায়। সে ইন্টারকমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই সিগন্যাল কেটে যায়। সে যখন পুরুষ অ্যাটেন্ডেন্টের আসার অপেক্ষা করছে, ঠিক তখনই মেয়েটা পুরোপুরি ইনফেক্টেড হয়ে এক ভয়ঙ্কর জম্বিতে বদলে যায়। সাহায্যের ডাক শুনে পুরুষ অ্যাটেন্ডেন্ট দৌড়ে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মহিলা অ্যাটেন্ডেন্টের সঙ্গে অনর্থক ঘটে গেছে, আর খেলোয়াড়দের বগিতে সেই জম্বি তার পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং যাত্রীদের কাছে সাহায্য চায়। কিন্তু কেউ কিছু বোঝার আগেই মহিলা অ্যাটেন্ডেন্টটা হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর ঠিক সেই ফাঁকেই জম্বি হয়ে যাওয়া মেয়েটা আরেকজন যাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটছিল যে কেউ ঠিকমতো রিয়াক্টই করতে পারছিল না। তাইজুন নিজের বন্ধুকে বাঁচাতে সামনে এগোতেই তার গার্লফ্রেন্ড মাটির ওপর ছড়িয়ে পড়া সংক্রমণের চিহ্ন দেখে ভয় পেয়ে যায়। পিছনে হঠাৎ হুলুস্থুল শুরু হয়। ম্যানেজার সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আতঙ্কিত যাত্রীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো বগি জম্বিতে ভরে যায়। জম্বি হয়ে যাওয়া অ্যাটেন্ডেন্টকে যখন একের পর এক যাত্রীকে কামড়াতে দেখা যায়, তখন ম্যানেজার পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড় দেয় এবং অন্যদেরও পালাতে ইশারা করতে থাকে। এইদিকে সুয়ানকে খুঁজতে থাকা তার বাবা সিয়ক একটা যাত্রীকে দৌড়ে পালাতে দেখে, কিন্তু তখনও সে কিছুই বুঝতে পারেনি। সামনে বগির দিকে ভিড় দেখে সেও সেদিকে এগিয়ে যায়। সেখানে এক অ্যাটেন্ডেন্ট ঘুমিয়ে থাকা যাত্রীদের জাগাচ্ছিল, আর ঠিক তখনই হঠাৎ এক জম্বি তার ঘাড়ে কামড় বসায়। এই দৃশ্যটা দেখে এক মহিলা যাত্রী ভয়ে জমে যায়, নড়ার সাহসও করতে পারে না, আর সেই স্থির হয়ে যাওয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সেও মুহূর্তের মধ্যে আরেকটা জম্বির শিকার হয়ে যায়। এই মুহূর্তে সিয়কের আর বুঝতে বাকি থাকে না আসলে ট্রেনে কি শুরু হয়েছে। সে সঙ্গে সঙ্গে সুয়ানকে নিয়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু ছোট মেয়েটা তখন ভয়ে একেবারে কাঁপছে, কারণ জম্বিটা প্রায় তাদের পেছনেই এসে গেছে। সিয়কও বুঝতে পারে বিপদ আরও বেড়ে গেছে। সামনে যেই যাত্রীটা যন্ত্রণায় ছটফট করছিল তার শরীরেও ইতিমধ্যে ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে সে আক্রমণ করার আগেই সিয়ক তাকে ঠেলে সরিয়ে দেয়।
এখন পেছনের প্রায় সব বগি জম্বিদের দখলে চলে গেছে। এইদিকে ডং টয়লেটের কাছেই ছিল। লোকজনকে প্রাণভয়ে দৌড়াতে দেখে সে দ্রুত নিজের স্ত্রীকে বাইরে ডাকল। তখনই তারা দেখে সামনে জম্বিরা চলে এসেছে এবং সিওক তাদের মাঝখানে আটকে গেছে। ডং তখনও পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। কি হচ্ছে সেটা বোঝার জন্য সে এক জম্বি হয়ে যাওয়া লোককে শক্ত করে ধরে ফেলে, কিন্তু পরের সেকেন্ডেই সেই জম্বি উল্টো তার উপর হামলা করে বসে। সুযোগ বুঝে সিওক দ্রুত নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে ডং নিজের শক্তি দিয়ে কয়েকটা জম্বিকে একটা ছোট ঘরের মধ্যে ঠেলে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর মাটিতে পড়ে থাকা এক মানুষকে ধীরে ধীরে মিউটেট হতে দেখে সে সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে ডেকে বলে, এখানে দাঁড়িয়ে থাকলে শেষ, এখনই পালাতে হবে। কিন্তু ঠিক তখনই পেছন দিক থেকে আরও বড় একটা জম্বির দল ছুটে আসতে দেখা যায়। তাই ডংও আর এক সেকেন্ড দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। এ সময় সিওক আর সুয়ান একটা তুলনামূলক নিরাপদ বগিতে পৌঁছে গেছে। সেখানে সবাই টিভিতে ইমার্জেন্সি নিউজ দেখছিল। কিন্তু যখন তারা হঠাৎ আতঙ্কে দৌড়ে আসা এই যাত্রীদের দেখে, তখন সবারই বুঝতে বাকি থাকে না যে নিউজে যা দেখানো হচ্ছে সেই একই ভয়ঙ্কর ঘটনা এখন তাদের ট্রেনের ভেতরেও শুরু হয়ে গেছে। অন্যদিকে ডং আর তার প্রেগনেন্ট স্ত্রীকে পেছন থেকে তাড়া করে আসছিল জম্বিরা। ঠিক তখনই এক বুড়ো লোক হঠাৎ চিৎকার করে বলে, মেইন ডোর বন্ধ করে দাও। লোকজন তাড়াহুড়ো করে দরজা টানতে যায়, কিন্তু দরজাটা অর্ধেক নামতেই কোথাও আটকে যায়। তখন সিওক খেয়াল করে ওপরের সুইচটা জ্যাম হয়ে আছে। সে সেটা খুলেও ফেলে, কিন্তু তবু সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে না, কারণ সে চায় ডং আর তার স্ত্রী আগে ভেতরে ঢুকে পড়ুক। কিন্তু সেই বুড়ো লোকটা অন্যদের উস্কে দিতে থাকে। তার চাপে আশপাশের যাত্রীরাও সিওকের বিরুদ্ধে যেতে শুরু করে। ফলে বাধ্য হয়ে সে দরজা বন্ধ করে দেয় এবং ডং আর তার স্ত্রী জম্বিদের মাঝখানে আটকে পড়ে। সুয়ান বারবার কাঁদতে কাঁদতে বলছিল, বাবা দরজাটা খুলে দাও, কিন্তু সিওক তখন কিছুই করতে পারে না। এইদিকে ডং মরিয়া হয়ে নিজের প্রেগনেন্ট স্ত্রীকে বাঁচানোর জন্য জম্বিদের সঙ্গে লড়াই করতে থাকে। সে এখনও আশা করছিল ভেতরের মানুষগুলো অন্তত এবার দরজা খুলে দেবে, কিন্তু কেউই সেটা করতে আসেনি। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে ডং নিজেই দরজাটা খুলে ফেলে। সিওক তখন একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করে, জম্বিরা নিজেরা দরজা খুলতে জানে না। তাই সে দ্রুত ডংকে বলে দরজাটা পুরোপুরি বন্ধ না করে খোলা রেখেই সামলাতে। ঠিক তখনই ডংয়ের স্ত্রী মেঝেতে পড়ে থাকা পানি তুলে নেয় এবং একটা খবরের কাগজ ভিজিয়ে কাচের দরজার গায়ে আটকে দেয়। এর ফলে ওপাশের দৃশ্য ঝাপসা হয়ে যায়। আর আশ্চর্যের বিষয় হল, জম্বিরা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়, যেন তারা চোখে কিছু না দেখলে আর ঠিকমতো টার্গেটও করতে পারে না। যে বুড়ো লোকটা একটু আগেও ডংকে ভেতরে নিতে চাইছিল না, এবার সেই উল্টো সামনে এসে জেরা শুরু করে। কিন্তু তার উদ্দেশ্য স্পষ্ট, সে চায় সব দোষ সিওকের ঘাড়ে চাপিয়ে দিতে। লোকটার আচরণ দেখে পরিষ্কার বোঝা যায় সে নিজের বাঁচা ছাড়া আর কিছুই ভাবছে না। এইদিকে কন্ডাক্টর ঘোষণা দেয় ওপর থেকে নির্দেশ এসেছে যে বাইরে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাই ট্রেন পরের স্টেশনে থামবে না। কিন্তু সেই স্বার্থপর বুড়ো লোকটা সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্টকে ডেকে বলে ট্রেন যেভাবেই হোক থামাতেই হবে, দরকার হলে সে টাকা দিতেও রাজি। ঠিক এই সময় সিওকের ফোনে তার বৃদ্ধা মায়ের কল আসে, আর ফোন ধরতেই সে বুঝতে পারে বাইরেও একই ভয়ঙ্কর ঘটনা শুরু হয়ে গেছে। অনেকগুলো জম্বি ঘরে ঢুকে পড়েছিল এবং তার মাকেও কামড়ে দিয়েছে। তবু নিজের যন্ত্রণার মাঝেও মা একটাই চিন্তা করছে, তার ছেলে আর নাতনি নিরাপদে আছে তো। কাপা গলায় তিনি বলেন, তুমি সুয়ানের খেয়াল রাখবে, সবসময় ওকে আগলে রাখবে। সিওক হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারে না মা এমন কথা কেন বলছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মায়ের গলায় পরিবর্তন চলে আসে। সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়ে এবং তিনি নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন। তারপর আচমকাই কলটা কেটে যায়। সেই মুহূর্তে সিওকের কিছুই করার ছিল না। সে শুধু নিজের মেয়ের পাশে বসে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এর মাঝেই ট্রেন হঠাৎ জোরে ইমার্জেন্সি ব্রেক কষে। আসলে তারা পরের স্টেশনটা পার হচ্ছিল এবং বাইরে অসংখ্য মানুষ জানালায় ধাক্কা দিচ্ছিল। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ। প্রচুর জম্বি চারদিকে ছড়িয়ে গেছে। এই দৃশ্য দেখে সিওক তাড়াতাড়ি সুয়ানকে বুকে টেনে নেয়। ট্রেনটা স্টেশন পার হতেই চারদিকে আতঙ্ক আরও বেড়ে যায়। আর ঠিক তখনই কোরিয়ান সরকার প্রেস কনফারেন্স করে পুরো দেশে প্যান্ডেমিক ঘোষণা করে। সবাইকে ঘরের বাইরে না বেরোতে বলা হয়। ট্রেনের ভেতরে তখন সবাই দিশেহারা, কেউ কিছু বুঝতে পারছে না। সেই সময় কন্ডাক্টর আরেকটা খবর জানায়, ট্রেন এবার ডেজেন স্টেশনে থামবে, যেখানে সেনাবাহিনী আগেই মোতায়েন করা হয়েছে। এই কথা শুনে যাত্রীদের মধ্যে আবার একটু আশা ফিরে আসে।
এইদিকে ডং সুয়ানের সঙ্গে গল্প জুড়ে দেয়। সে মজার ছলে জিজ্ঞেস করে, তোমার বাবা কি কাজ করে? সুয়ান সরল গলায় বলে, উনি ফান্ড ম্যানেজার। তখন ডং হালকা বিদ্রুপের সুরে বলে, মানে লোকজনের হক তো চুষে খায়। কথাটা ছোট্ট মেয়েটা ঠিকই বুঝে ফেলে। যাতে সে কষ্ট না পায়, ডংয়ের স্ত্রী তাকে একটা ক্যান্ডি দেয় এবং নিজের পেটের ভেতর বাচ্চার নড়াচড়া অনুভব করতে দেয়। এই ছোট্ট মুহূর্তেই সুয়ানের সঙ্গে তাদের এক আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায়। অন্যদিকে সিওক নিজের এক ভিআইপি ক্লায়েন্টকে ফোন করে, যিনি বিশেষ দায়িত্বে থাকা এক অফিসার। সেই অফিসার ফ্রি শেয়ার মার্কেট টিপস নেবার বদলে সিওককে গোপনে একটা তথ্য দেয়। সে জানায় ডেজেন স্টেশনে নামার পর সাধারণ যাত্রীদের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হবে, তাই সিওক যেন মেইন গেট দিয়ে না বেরোয়, বরং পূর্ব দিকের গেট দিয়ে বেরোয়। সেখানে তার লোক থাকবে এবং তারা সিওক আর সুয়ানকে আলাদা করে বের করে আনবে। সিওক দ্রুত সেই প্ল্যান মাথায় গেঁথে নেয়। কিন্তু সেখান থেকে যাওয়ার আগে তার চোখ পড়ে সেই ভিখারির ওপর, যে এখনও কোনায় বসে ভয়ে কাঁপছে। প্রথমে সিয়কের মনে হয় লোকটা হয়তো কিছুই শোনেনি, কিন্তু তার মুখ দেখে বোঝা যায় সে সবই শুনেছে এবং এখন না শোনার ভান করছে। কিছুক্ষণ পর ট্রেন ডেজনেন স্টেশনে এসে থামে। আশ্চর্যের বিষয় হল স্টেশন জুড়ে অদ্ভুত নীরবতা। যাত্রীরা খুব সাবধানে নেমে পড়তে থাকে। এদিকে কন্ডাক্টর পিছনের দিকে গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে ফুঁপি যায়। আর তখনই সেই স্বার্থপর বুড়ো লোকটা জানায় এই শহর পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে, এখন নাকি শুধু বুসানি খোলা আছে। এই অবস্থাতেও সেই স্বার্থপর বুড়ো লোকটার মাথায় শুধু নিজের বাঁচার চিন্তায় ঘুরছিল। সে কন্ডাক্টরকে বলে পুরো ট্রেন নিয়ে ঝামেলায় না গিয়ে শুধু ইঞ্জিন আলাদা করে তাকে একাই বুসান পর্যন্ত নিয়ে যেতে। কিন্তু কন্ডাক্টর তার কথা একদমই পাত্তা দেয় না, বরং সে অন্য যাত্রীদের খবর দিতে চলে যায়। এইদিকে সবাই স্টেশনের ভেতর দিয়ে বেরোনোর গেটের দিকে এগোচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখে কোথাও কোনো সেনা নেই। পুরো হলঘর জুড়ে এখনও অস্থিরতা ছড়িয়ে আছে। সবাই বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই, কিন্তু ঠিক কী ভুল সেটা কেউ ধরতে পারছে না। সিওক এদিকে সেই অফিসারকে খুঁজছিল যে তাকে নিরাপদ পথে বেরোয়ার নির্দেশ দিয়েছিল। রেলিংয়ের পাশে স্পষ্ট নিষেধাজ্ঞার চিহ্ন ছিল, তবু সে নিজের মেয়েকে নিয়ে ভেতরের দিকে ঢুকে যায়। এই দৃশ্য দেখে ডং আর কার স্ত্রী দুজনেই অবাক হয়ে যায়। তখন সুয়ান সরলভাবে জিজ্ঞেস করে, আমরা ওদের সঙ্গে যাচ্ছি না কেন? ঠিক তখনই সেই ভিখারিটাও সেখানে এসে হাজির হয়, আর সে বলে ফেলে সিয়কের ফোনালাপের সব কথা সে শুনে ফেলেছে। সে জানে বাকি লোকদের আলাদা করে রাখা হবে। এই কথা শুনে সুয়ান সঙ্গে সঙ্গে অন্যদের ডাকতে দৌড় দিতে চায়, কিন্তু সিয়ক তাকে থামিয়ে দেয়। সে মেয়েকে বলে এখন কাউকে নিয়ে ভাবার সময় না, এমন পরিস্থিতিতে সবার আগে নিজের বাঁচার কথা ভাবতে হয়। এই কথা শুনে সুয়ানের মন ভেঙে যায়। সে কষ্ট পেয়ে বাবাকে বলে তুমি শুধু নিজের কথাই ভাবো। এইদিকে ট্রেন থেকে নামার পর থেকেই ডংয়ের মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক। বাইরে এত বড় বিপর্যয়, অথচ সেনাদের কোনো সুরক্ষা বলয় নেই। সে প্রেগন্যান্ট স্ত্রীকে নিয়ে এসকেলেটর বেয়ে নিচে নামতেই দেখতে পায় সব সৈন্য নিচে দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হয় হয়তো তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ধীরে ধীরে পিছন ফিরতে শুরু করে। আর তখনই সত্যিটা সামনে আসে। ভাইরাস ঠেকানোর জন্য মোতায়েন করা সেনারাই ইতিমধ্যে সংক্রমিত হয়ে জম্বিতে পরিণত হয়েছে। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা নরকে বদলে যায়। ডং আর তার স্ত্রী আর এক সেকেন্ডও দেরি না করে এসকেলেটর থেকে লাফ দিয়ে সরে যায়। যারা সময় মতো পালাতে পারেনি তারা সেখানেই শিকার হয়ে যায়। আর এই সেনা জম্বিরা সাধারণ জম্বির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, কারণ তাদের গতি, শক্তি আর আক্রমণের তীব্রতা সবই আরও মারাত্মক। ঠিক তখনই জম্বিদের একটা দল সুয়ানের কাছে পৌঁছে যায়। ভয়ে সে একেবারে স্থির হয়ে যায়, নড়তেও পারে না। জম্বিরা যখন তার দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে তখন সিওক বুঝে যায় আর সময় নেই, কিন্তু শেষ মুহূর্তে ডং ছুটে এসে তাকে বাঁচিয়ে ফেলে। সুয়ান অল্পের জন্য রক্ষা পায়। এরপর জম্বিরা সিওকের দিকেও এগিয়ে আসে। ডং আর তার স্ত্রী তখন সুয়ানকে নিয়ে সামনে সরে যায়। করিডোর ইতিমধ্যে জম্বিতে ভরে গেছে এবং সবাই প্রাণ বাঁচাতে প্ল্যাটফর্মের দিকে দৌড়াচ্ছে। বেসবল খেলোয়াড়রাও চিৎকার করে সবাইকে দ্রুত পালাতে বলছিল, কিন্তু সিওক এই দৌড়ে একটু পিছিয়ে পড়ে যায়। আর সেই সুযোগে এক জম্বি তাকে মাটিতে ফেলে দেয়। মরিয়া হয়ে সে হাতের কাছে থাকা একটা বই জম্বিটার মুখের ভেতর গুজে দেয় এবং কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়। এইদিকে ডং একটা লাঠি গুজে দরজাটা আটকে বন্ধ করে দেয়, যাতে জম্বিরা আর ভেতরে ঢুকতে না পারে। কিন্তু দরজা বন্ধ করেই সে পালিয়ে যায় না, বরং সে আর তার স্ত্রী মিলে এখনও হলঘর থেকে ছুটে আসা মানুষদের সাহায্য করতে থাকে। ঠিক তখনই সেই ভিখারিটা আবারও সিওকের পাশে দাঁড়ায় এবং তাকে উঠতে সাহায্য করে। ভয়ে সিওক প্রায় জড়সড় হয়ে গিয়েছিল। ডং এর চিৎকার শুনে তার হুঁশ ফেরে এবং সে আবার দৌড়াতে শুরু করে, কিন্তু এর মধ্যেই আরও বড় একটা জম্বির দল পিছন থেকে ধেয়ে আসে। সিওক কোনো মতে তাদের কাছে পৌঁছাতেই সবাই মিলে মেইন ডোর বন্ধ করে দেয়। তবু জম্বিদের ঠেকিয়ে রাখা ভীষণ কঠিন হয়ে পড়ে, কারণ তাদের সংখ্যা ক্রমেই বাড়ছিল।
এইদিকে যারা আবার ট্রেনের কাছে পৌঁছে গিয়েছিল তারা তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে ঢুকতে যায়, কিন্তু ভেতরেও জম্বি ছড়িয়ে আছে দেখে নতুন করে আতঙ্ক শুরু হয়। কন্ডাক্টর দ্রুত কেবিনের দিকে দৌড় দেয়, আর অন্যরা পিছনে থাকা লোকজনকে চিৎকার করে বলে দ্রুত পালাও। কিন্তু সেই স্বার্থপর বুড়ো লোকটা তখনও সুযোগ খুঁজছিল কখন দরজা বন্ধ করে শুধু নিজেকে নিরাপদ রাখা যায়। কন্ডাক্টর দ্রুত কেবিনে ঢুকে জানালাটা খুলে দেয় এবং বাইরে আটকে থাকা যাত্রীদের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু ঠিক তখনই উপরের কাঁচ ভেঙে যায় এবং একদল জম্বি ধপাধপ নিচে পড়তে শুরু করে। তাদের একজন এসে সরাসরি এক বৃদ্ধার ওপর গিয়ে পড়ে। বৃদ্ধা মাটিতে চাপা পড়ে যায়। পরে যখন কোনো মতে উঠে দাঁড়ায় তখন সে দেখে জম্বিটার হাড় ভেঙে গেলেও সেটা এখনও হামলা চালানোর চেষ্টা করছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার হাত পা কেঁপে ওঠে। ঠিক তখনই দুইজন ভালো মানুষ তাকে টেনে দ্রুত ট্রেনের ভেতরে তুলে নেয়। এইদিকে প্ল্যাটফর্মে এমন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে যে সবাই একসঙ্গে একই দরজা দিয়ে উঠতে পারে না, তাই বাধ্য হয়ে লোকজন আলাদা আলাদা বগিতে উঠে পড়ে। ডংয়ের প্রেগনেন্ট স্ত্রীও এক দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সে একটা মেয়ে আর এক মহিলাকে সাহায্য করছিল। পরে দরজা বন্ধ করতে গিয়ে সে ভয় পেয়ে যায়, কারণ হঠাৎ সামনে একটা ছায়া নড়ে ওঠে। প্রথমে মনে হয়েছিল এটা জম্বি, কিন্তু পরের মুহূর্তেই বোঝা যায় ওটা আসলে সেই ভিখারি যে প্রাণ ভয়ে লুকাতে লুকাতে এখানে এসে পৌঁছেছে। এর মধ্যেই বেশিরভাগ মানুষ ট্রেনে উঠে যেতে সক্ষম হয়। ঠিক তখনই সেই স্বার্থপর বুড়ো লোকটা আবার কন্ডাক্টরের শার্ট চেপে ধরে হুমকি দেয়। সে বলে আর অপেক্ষা না করে এখনই ট্রেন চালাতে হবে। কন্ডাক্টর অসহায় হয়ে ট্রেন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ছাড়ার অনুমতি চায়, কিন্তু তখনও কিছু মানুষ হলের দরজার সামনে দাঁড়িয়েছিল। আর সত্যি বলতে ওই কয়েকজনই ছিল পুরো ট্রেনের আসল সাহসী মানুষ, কারণ তারা যদি সেখানে দাঁড়িয়ে জম্বিদের রাস্তা আটকে না রাখত তাহলে হয়তো আর কেউই নিরাপদে ট্রেনে উঠতে পারত না। তারা প্রাণপণে কাঁচের দরজা চেপে ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে যায় এই কাজ বেশিক্ষণ টিকবে না। তাই আর সময় নষ্ট না করে তারা দৌড়ে ট্রেনের দিকে ছুটে আসে। ট্রেন তখন ধীরে ধীরে গতি তুলছিল। কয়েকজন অ্যাথলেট দৌড়ে সেটা ধরার চেষ্টা করে, কিন্তু উঠতে গিয়েই একজনের উপর জম্বি হামলা করে বসে। এখন তাদের পেছনে জম্বি আর সামনে ছেড়ে যাওয়া ট্রেন। এই অবস্থায় দুজন কোনো মতে গতি কম থাকা অবস্থায় ট্রেনে চড়ে ফেলে। সিওক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। ডং প্রথমে বিপদ বুঝে একটু পিছিয়ে যায় এবং নিজের সামনে একটা ঢালের মতো জিনিস তুলে ধরে, কিন্তু শেষ মুহূর্তে সিওকের হাত পেয়ে সেও ট্রেনে উঠে আসে। এই লড়াইয়ের পর তাদের দুজনের সম্পর্কও বদলে যায়, কারণ এখন তারা শুধু সহযাত্রীরা, একে অপরের জীবন বাঁচানো মানুষ। এরপর কন্ডাক্টর রেলওয়ে কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু কোথাও নিরাপদ স্টেশন না পাওয়ায় শেষ পর্যন্ত ট্রেনকে সরাসরি বুসানের দিকে চালিয়ে দেওয়া হয়। এই সময় সবাই আলাদা আলাদা বগিতে ছড়িয়ে আছে। ডংয়ের স্ত্রী ফোন করতে যাচ্ছিল, কিন্তু ভিখারি তাকে থামিয়ে দেয়, কারণ সে আগেই দেখে ফেলেছিল ডান আর বা দুই পাশের বগিই জম্বিতে ভর্তি। তারা চারজন ট্রেনের দরজার কাছে আটকে পড়ে আছে। তবে একটা জিনিস তাদের বাঁচিয়ে রেখেছিল, তারা কোনো জোরে শব্দ করেনি এবং জম্বিরাও এখনও তাদের দেখে ওঠেনি, তাই আপাতত তারা ধরা পড়েনি। এখন লুকিয়ে থাকার জন্য তাদের সামনে ছিল শুধু দুপাশের ছোট টয়লেট দুটো, তাই তারা খুব সাবধানে সেদিকে এগোতে থাকে। ঠিক তখনই মহিলাটা ভিখারিকে দ্রুত ভেতরে আসার ইশারা করে, কিন্তু সেই মুহূর্তেই একটা জম্বির চোখ তাদের ওপর পড়ে যায়, আর তারপর যেন বাঁধ ভেঙে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই একের পর এক জম্বি তাদের দিকে ধেয়ে আসে। টয়লেটের মধ্যে আটকে থাকা তিনজনের জীবন মুহূর্তেই ঝুঁকির মুখে পড়ে। এইদিকে বেসবল খেলোয়াড়ের প্রেমিকার ফোনে কল আসে এবং সে জানতে পারে তার বয়ফ্রেন্ড এখনও বেঁচে আছে। অন্যদিকে ডংও নিজের স্ত্রীকে ফোন করে। তার স্ত্রী কাপা গলায় জানায় সে সুয়ানকে নিয়ে ১৩ নম্বর বগিতে আটকে আছে এবং তাদের জরুরি সাহায্য দরকার। তখন ছেলেটা জানায় বাকি নিরাপদ যাত্রীরা আছে ১ থেকে ৫ নম্বর বগিতে, আর তারা এখন আছে ৯ নম্বরে, মানে মাঝখানের কয়েকটা বগি পুরো জম্বিতে ভরা। তবু নিজেদের আপনজনদের কাছে পৌঁছাতে এই তিনজন মিলে সেই ভয়ঙ্কর জম্বিদের বগি পার হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ট্রেন একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে, আর সেই অন্ধকার মুহূর্তেই ডং একটা প্ল্যান বানায়। সে বলে টানেল শেষ হতেই তারা সুযোগ নিয়ে সামনে ঢুকবে। তারপর সামনে দাঁড়িয়ে সে সামনে আসা জম্বিদের সামলানোর জন্য নিজেকে প্রস্তুত করে। ডং সামনে থেকে জম্বিদের ঠেকিয়ে রাখছিল, আর বাকি দুজন পিছনে থাকা জম্বিদের সামলে তাকে কভার দিচ্ছিল। তখন তারা ছিল ১০ নম্বর বগিতে। তাদের প্ল্যান ছিল আগে ১৩ নম্বর বগিতে পৌঁছানো, কারণ সেখানেই আটকে আছে ডংয়ের স্ত্রী, সুয়ান আর বাকিরা। তাই তিনজন একসঙ্গে ধাক্কা দিতে দিতে জম্বিদের পেছনে সরিয়ে ১০ নম্বর বগি পার হয়ে যায়। কিন্তু ১১ নম্বর বগি ভেতরে ঢুকতেই তাইজন হঠাৎ একদম থেমে যায়, কারণ তার সামনে দাঁড়িয়েছিল তারই জম্বি হয়ে যাওয়া টিমমেটরা। দৃশ্যটা দেখে সে পুরো হতবাক হয়ে পড়ে। সে যতই ভয় পাক, নিজের পুরনো বন্ধুদের ওপর হাত তুলতে পারছিল না। এই দ্বিধার একটুও সময় ছিল না, তাই ডং আর অপেক্ষা না করে নিজেই আক্রমণ শুরু করে।
সে একে একে সবাইকে মাটিতে আছাড় মেরে ফেলে দিতে থাকে। কিন্তু সমস্যা হলো তাইজনের এই বন্ধুরা আগেও শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল, আর জম্বি হয়ে যাওয়ার পর তাদের শক্তি আরও ভয়ঙ্কর হয়ে গেছে। ডং আর শিয়ক দুজনকেই ওরা চেপে ধরতে শুরু করে। এমনকি নিজের দুই সঙ্গীকে বিপদে পড়তে দেখেও তাইজুন তাদের আঘাত করতে পারছিল না। সে শুধু দাঁড়িয়ে দেখছিল। ঠিক তখনই ট্রেন একটা টানেলের মধ্যে ঢুকে যায়, আর সঙ্গে সঙ্গে তারা এক অদ্ভুত জিনিস খেয়াল করে। জম্বিরা হঠাৎ তাদের ওপর হামলা বন্ধ করে দেয় এবং এদিক ওদিক শিকার খুঁজতে শুরু করে। তিনজনই কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ওপর থেকে একটা বল গড়িয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে সব জম্বির মাথা সেই শব্দের দিকে ঘুরে যায়। সিয়ক তাড়াতাড়ি একটা ব্যাট নিয়ে ওপরের মেটাল র্যাকে আঘাত করে, আর সত্যি সব জম্বি সঙ্গে সঙ্গে ওই শব্দের দিকে ছুটে যায়। সুযোগ বুঝে তিনজন দ্রুত বগিটা পার হয়ে যায়। কিন্তু সমস্যা আবারও ফিরে আসে, কারণ ট্রেন টানেল থেকে বের হতেই আলো ফিরে আসে, আর জম্বিরা আবার তাদের দেখতে পেয়ে সামনে এসে দাঁড়ায়। এবার তারা নিচু হয়ে দ্রুত ভাবতে শুরু করে, তারপর একটা সিদ্ধান্তে পৌঁছায়। এই জম্বিদের দেখা আর শোনার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে অনেক তীক্ষ্ণ, কিন্তু অন্ধকারে গেলেই তাদের দেখার ক্ষমতা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যদিকে শোনার ক্ষমতা তখন আরও তীব্র হয়ে ওঠে। এই তথ্যটা বুঝেই সিয়কের মাথায় একটা বুদ্ধি আসে। 12 নম্বর বগিতে ঢোকার আগে সে ডংয়ের কাছ থেকে ফোন নিয়ে তাড়াতাড়ি নিজের নম্বরটা সেখানে সেভ করে রাখে। তারপর ট্রেন আবার টানেলে ঢুকতেই তিনজন নিঃশব্দে জম্বিদের পাশ কাটিয়ে পেছনের সিটের দিকে চলে যায়। সিয়ক ফোনটা পেছনে রেখে নিজের ফোন থেকে সেটাতে কল করে দেয়। সঙ্গে সঙ্গে রিংটোন বেজে ওঠে, আর সব জম্বি শব্দের দিকে পাগলের মতো দৌড়ে যায়। এই চালাকি কাজে লাগিয়ে তিনজন অবশেষে 12 নম্বর বগিও পার হয়ে 13 নম্বর বগির সামনে পৌঁছে যায়। এইদিকে ডংয়ের স্ত্রী, সেই বৃদ্ধা সুয়ান আর ভিখারি বাথরুমের ভেতরে লুকিয়েছিল। ডংকে হঠাৎ সামনে দেখে তার স্ত্রী এতটাই ইমোশনাল হয়ে যায় যে চোখে পানি চলে আসে। আর সুয়ান তখন শুধু একটাই মুখ খুঁজছিল, তার বাবা। কিছুক্ষণ পর সিয়ককেও দেখে সে যেন একটু প্রাণ ফিরে পায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। তাদের থেকে মাত্র 3 মিটার দূরেই জম্বিরা ছিল, আর ঠিক তখনই ট্রেন টানেল থেকে বের হয়ে আলোয় চলে আসে। জম্বিরা তাদের দেখে ফেলার আগেই তিনজন ঝটপট টয়লেটের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে তারা ফোনে দেখে পরের টানেল আসতে এখনো 2 মিনিট বাকি। এই 2 মিনিট তাদের কাছে যেন 2 ঘন্টার সমান মনে হচ্ছিল। সবাই দম আটকে অপেক্ষা করছিল। তখন ডং হালকা গলায় বলে, আমরা কি পারবো? সিয়ক শান্তভাবে জবাব দেয়, পারবো, অবশ্যই পারবো। এই ছোট্ট মুহূর্তেই ডংয়ের দৃষ্টিভঙ্গি পুরো বদলে যায়। এতদিন সে ভাবত সিয়ক শুধু ফান্ড ম্যানেজার টাইপ এক স্বার্থপর মানুষ, যে লোকজনের রক্ত চুষে খায়। কিন্তু এখন তার মনে হয়, না, এই লোক রক্ত না, মানুষের সবকিছুই চুষে নেয়। কথাটা সে মজা করে ভাবে বটে, কিন্তু মজার আড়ালেও সে বুঝে গেছে সিয়ক আসলে খারাপ মানুষ না। প্রয়োজনে সে ঝুঁকি নিতেও জানে। ঠিক এই সময় জিনহির ফোনে তাইজুনের মেসেজ আসে। সেখানে লেখা ছিল সে 15 নম্বর বগিতে এসে তার সঙ্গে দেখা করবে। মেসেজটা পেয়েই জিনহি উত্তেজিত হয়ে সবার কাছে বলে ফেলে যে তার বন্ধুরা খুব তাড়াতাড়ি 15 নম্বর বগিতে পৌঁছে যাবে। এই কথা শুনে পাশেই বসে থাকা সেই স্বার্থপর বুড়ো লোকটা আবারও ঘাবড়ে যায়। তার মাথায় সঙ্গে সঙ্গে একটা সন্দেহ ঢুকে যায়। সে ভাবে, এত জম্বির মাঝখান দিয়ে কেউ যদি ফিরে আসেও, তাহলে তারা ইনফেক্টেড না হয়ে কিভাবে আসবে? তারপর সে কথাটা এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে শুরু করে যে আশপাশে দাঁড়িয়ে থাকা সব মানুষ ধীরে ধীরে বিশ্বাস করে ফেলে ওই ফিরতে থাকা লোকগুলো হয়তো ইতিমধ্যেই জম্বি ভাইরাসে আক্রান্ত। কিন্তু নিরাপদ বগিতে থাকা ওই মানুষগুলো একবারও এটা ভাবল না যে লোকগুলো এতক্ষণ নিজের জীবন বাজি রেখে সবার জন্য পথ বানিয়ে এগোচ্ছে, তারা ফিরে এসে হঠাৎ কিভাবে সবার জন্য বিপদ হয়ে যেতে পারে। তবু ভয় মানুষকে অন্ধ করে দেয়। তাই জিনহি কন্ডাক্টরের কাছে নিচু গলায় অনুরোধ করলেও সে কিছুই করতে পারে না। এইদিকে ট্রেন আবার একবার টানেলের ভেতরে ঢুকে পড়ে। ডং সামনে এগোতে যাচ্ছিল, কিন্তু করিডর পুরো জম্বিতে ঠাসা। তখন সিয়কের চোখ পড়ে মাথার ওপর লাগেজ রাখার র্যাকে, আর সেখান থেকেই তার মাথায় নতুন একটা বুদ্ধি আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই চুপচাপ নড়ে ওঠে এবং ওপরে উঠে র্যাক ধরে ধরে হামাগুড়ি দিতে শুরু করে। নিচে একের পর এক জম্বি দাঁড়িয়ে আছে, কিন্তু অন্ধকারের কারণে তারা কিছুই দেখতে পাচ্ছে না। তারপরও সামান্য শব্দ হলেই সব শেষ। কিছু দূর এগোনোর পর সিয়ক দেখে সামনে পথ আটকে গেছে। তখন সে একটা ব্যাগ তুলে পিছনের দিকে ছুঁড়ে দেয়। ব্যাগটা পড়তেই শব্দ হয় এবং জম্বিদের দল সঙ্গে সঙ্গে সেই দিকে ঘুরে যায়। এই সুযোগে সিয়ক সুয়ানকে তুলে নিয়ে দ্রুত সামনে এগোতে থাকে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে তারা উপরের দিকে থাকা ভিখারিটাকে ভুলে যায়। নিচে নামার সময় সুয়ান হঠাৎ দেখে ভিখারির পা কাঁপছে। তারপর সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়।
তাকে পড়ে যেতে দেখে সুয়ান সঙ্গে সঙ্গে সাহায্য করতে চায়, কিন্তু সেই শব্দ শুনে জম্বিদের দৃষ্টি আবার এদিকে চলে আসে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সিওক বাধ্য হয়ে আগে নিজের মেয়েকে সামনে পাঠায় আর নিজে ফিরে যায় ভিখারিটাকে টেনে তুলতে। ঠিক তখনই ট্রেন টানেল থেকে বেরিয়ে আলোয় চলে আসে। জম্বিরা সঙ্গে সঙ্গে দুজনকে দেখে ফেলে এবং পাগলের মতো তাদের দিকে ধেয়ে আসে। সিওক আর ভিখারি ভয়ে জমে গেলেও থেমে থাকলে মৃত্যু নিশ্চিত। ভিখারিটা ব্যাট তুলে আঘাত করার জন্য প্রস্তুত হয়। এইদিকে তং সামনে থেকে হাত নেড়ে তাদের দ্রুত আসতে বলে। সিওক তখন ভিখারিকে বলে, আমি 3 পর্যন্ত গুনব, তারপর দৌড়াবে। কথা শেষ হতেই জম্বিরা আরও কাছে চলে আসে। দুজন প্রাণপণে দৌড়ে আসে এবং ঠিক তারা ভেতরে ঢুকতেই ডং দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে দেয়। কয়েকটা জম্বি দরজার ফাঁকে আটকে যায়। ডং নিজের সর্বশক্তি দিয়ে আতখোলা দরজাটা চেপে ধরে রাখে, যাতে তারা আর ভেতরে ঢুকতে না পারে। এইদিকে তার সঙ্গী আরেক দিকের বগির দরজা খোলার চেষ্টা করতে যায়, কিন্তু সেটা নড়েও না। সিওকও ছুটে গিয়ে দরজা টানতে শুরু করে। একই সময়ে তাইজুন ফোন করে তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সে তখনও জানত না সামনের লোকেরা ইচ্ছে করেই দরজা বন্ধ করে রেখেছে। শুধু তাই না, তারা জিনহিকেও চেপে ধরে রেখেছে যাতে সে কাউকে ঢুকতে দিতে না পারে। হঠাৎ জিনহির ফোন বেজে ওঠে, আর সেই শব্দ শোনা মাত্র কিম ম্যানেজার ফোনটাকে লাথি মেরে ভেঙে ফেলে, যেন কোনোভাবেই বাইরে থাকা লোকগুলোকে সুযোগ দেওয়া না হয়। দরজা খুলছে না দেখে সিওক আবার ছুটে এসে টংকে সাহায্য করতে শুরু করে। অন্যদিকে তাইজুন মরিয়া হয়ে কাচের দরজা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু দরজাটা এতটাই শক্ত ছিল যে ভাঙছিল না। এইদিকে ডং এখনও প্রাণপণে দরজা চেপে ধরে আছে, যাতে জম্বিরা ভেতরে ঢুকতে না পারে। কিন্তু এবার অবস্থা আরও খারাপ হয়ে যায়, কারণ জম্বিদের দাঁতের গভীর দাগ ইতিমধ্যেই ডংয়ের হাতে বসে গেছে। সেই দৃশ্য দেখে বোঝাই যাচ্ছিল সে প্রচণ্ড চাপের মধ্যে আছে। একদিকে ছেলেটা পাগলের মতো কাছে আঘাত করছে, আর অন্যদিকে ভেতরে থাকা কিছু মানুষ লুকিয়ে লুকিয়ে হাসছে, যেন বাইরে যারা মরছে সেটা তাদের কাছে কোনো ব্যাপারই না। কয়েক মুহূর্তের মধ্যে কাচের দরজাটা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন কিম ম্যানেজার দৌড়ে গিয়ে লোকজনকে নিয়ে সেটা আরও শক্ত করে চেপে ধরে। সবাই মিলে গেট বন্ধ করতে শুরু করে, অথচ তারা একবারও ভাবল না তাইজুনের হাত তখন দরজার ফাঁকে আটকে আছে, আর একটু বেশি জোর লাগলে তার হাতটাই হয়তো শরীর থেকে আলাদা হয়ে যেত। ঠিক সেই সময় এক বৃদ্ধা হঠাৎ কাচের ওপারে নিজের বোনকে দেখতে পায়। মুহূর্তের মধ্যে সবকিছু তার কাছে বদলে যায়। সে ছুটে এসে ভিড় থামানোর চেষ্টা করে, আর সেই সুযোগেই জিনহি কন্ডাক্টরের হাত কামড়ে ধরে নিজেকে ছাড়িয়ে ফেলে, যাতে সে ওই মহিলাকে সাহায্য করতে যেতে পারে। কিন্তু নিষ্ঠুরতা তখনও শেষ হয়নি। ঠিক সেই সময় একজন লোক এসে বৃদ্ধা মহিলাকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এত মানুষের সামনে দাঁড়িয়েও জিনহি কিছু করতে পারে না। সে শুধু অসহায়ভাবে সব দেখছিল। আর এই দৃশ্যটা প্রমাণ করে দেয় এই ট্রেনে এখন শুধু জম্বিরাই বিপদ না, ভয় পেয়ে মানুষও মানুষকে ছেড়ে দিচ্ছে। ডংয়ের হাতে সংক্রমণের দাগ দেখে তার প্রেগনেন্ট স্ত্রী একেবারে ভেঙে পড়ে। সে বুঝে যায় এবার হয়তো তাদের একসঙ্গে থাকার সময় ফুরিয়ে এসেছে। তার একটাই কষ্ট, তাদের সন্তান হয়তো নিজের বাবাকে ঠিকমতো দেখার সুযোগই পাবে না। এইদিকে জম্বিরা ভেতরে ঢুকে পড়ার ঠিক আগ মুহূর্তে ডং সিওককে বলে, যাই হোক তার স্ত্রী আর বাচ্চাটাকে নিরাপদে নিয়ে যেতে হবে। সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে পড়ার আগে সে নিজের সন্তানের নামও ঠিক করে দেয়। আর ঠিক তখনই কাচের দরজাটা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়। এরপরও ডং শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়ে থাকে। সে একাই জম্বিদের ঠেলে ধরে রাখে, যাতে বাকিরা কিছুটা সময় পায়। কিন্তু জম্বিদের সংখ্যা কমার বদলে আরও বাড়তেই থাকে। অন্যদিকে নিরাপদ বগির লোকজনও কেউ দরজা খুলতে রাজি না। উল্টো কিম ম্যানেজার দরজা আরও শক্ত করে বন্ধ রাখার জন্য নিজের সব শক্তি লাগিয়ে দেয়। এই ভয়াবহ অবস্থার মধ্যেই ডংয়ের শরীরে পরিবর্তন শুরু হয়। তবু সে নিজের ভেতরের ভাইরাসের সঙ্গে লড়তে লড়তে জম্বিদের আটকে রাখে, যেন শরীর হার মানলেও ইচ্ছা শক্তি এখনও হারেনি। অবশেষে যখন একসঙ্গে অনেকগুলো জম্বি পাগলের মতো সামনে ধাক্কা দিতে শুরু করে, তখন সিওক বুঝে যায় আর দেরি করলে সবাই মরে যাবে। সে হঠাৎ দরজা খুলে ফেলে এবং একে একে সবাইকে ভেতরে টেনে নেয়। কিন্তু সেই হতাশ বৃদ্ধা মহিলা আর বাঁচতে চাইছিল না। নিজের বোনকে হারানোর পর তার ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে। তাই সে আর পালায় না, বরং নিজেকে সরিয়ে না নিয়ে জম্বিদের নিজের উপর ঝাঁপিয়ে পড়তে দেয়। ওপাশ থেকে নিজের বোনকে এভাবে হারিয়ে যেতে দেখে আরেক বৃদ্ধা সেটা সহ্যই করতে পারে না। সিওক দ্রুত দরজা বন্ধ করে দেয়। তারপর রাগে ফেটে পড়ে কিমকে একটা প্রচণ্ড ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তার প্রশ্ন একটাই, তুই এটা কেন করলি?
কিন্তু কিম এতটাই নিচু মানসিকতার যে সেও সঙ্গে সঙ্গে উল্টো সিওকের ওপর দোষ চাপাতে শুরু করে। সে চিৎকার করে বলে, এই লোকও ইনফেক্টেড। কিমের এই মিথ্যে অভিযোগ আর লাগাতার উস্কানিতে অন্য যাত্রীরাও সিওকের দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করে। মুহূর্তের মধ্যে সে যেন সবার চোখে খলনায়কে পরিণত হয়, অথচ সিওক তর্কে না গিয়ে চুপচাপ সব শুনে যায়। তারপর নিজের মেয়ে আর সঙ্গীদের নিয়ে ধীরে ধীরে পাশের বগির দিকে সরে যায়। কিমের কথায় সবাই দ্রুত দরজা বন্ধ করে ফেলে এবং কাপড় দিয়ে সেটাকে আরও শক্ত করে বেঁধে দেয়। তাদের ভয় ছিল দরজাটা দুর্বল, তাই অনেকেই মিলে হাত দিয়ে সেটা চেপে ধরে রাখে। এইদিকে পেছনে বসে থাকা বৃদ্ধা মহিলা নিজের বোনের শোকে ডুবেছিল। এখন আর সে এই স্বার্থপর মানুষগুলোর মুখ দেখতে চাইছিল না। তার কাছে মনে হচ্ছিল জম্বিরা যতটা ভয়ঙ্কর, এই মানুষগুলো তার থেকেও বেশি নিষ্ঠুর। তাই হঠাৎ সে উঠে দাঁড়ায় এবং সোজা জম্বিদের দিকে হাঁটতে শুরু করে। এটা দেখে কিম হতভম্ব হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, ওই মহিলাকে থামাও, গেট খুলতে দিও না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পেছনের বগি মুহূর্তের মধ্যে জম্বিতে ভরে যায়। আর যেটা সবচেয়ে নির্মম, বাঁচার যে পথটা তাদের হাতে ছিল সেটাই তারা নিজেরাই আগে বন্ধ করে রেখেছিল। এইদিকে ট্রেন টানেল পেরিয়ে বাইরে আসতেই দেখা যায় শহর জুড়ে ধোঁয়া আর আগুন। ভাইরাস এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই খবর আসে বুসানের সেনাবাহিনী নাকি জম্বিদের উপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। এই তথ্যটাই সবার শেষ আশার আলো হয়ে দাঁড়ায়। এদিকে সামনের লাইনে বাধা দেখতে পেয়ে ড্রাইভার জরুরি ব্রেক লাগায়। সে বুঝতে পারে এই ট্রেন নিয়ে আর সামনে যাওয়া সম্ভব না, তাই বুসান পৌঁছানোর জন্য সে অন্য কোনো ইঞ্জিন খুঁজতে বের হয়। কিছুক্ষণ খুঁজে অবশেষে সে একটা নিরাপদ ইঞ্জিন পেয়ে যায়। তারপর খুব সাবধানে সেটাকে গ্যারেজের ভেতর থেকে বাইরে বের করে আনে। সিওকো সবাইকে নিয়ে ট্রেন থেকে নেমে ড্রাইভার ঠিক করে দেওয়া জায়গার দিকে এগোতে থাকে। ঠিক একই সময়ে জম্বিদের দখলে চলে যাওয়া বগির ভেতরে কিম আর কন্ডাক্টর টয়লেট থেকে বের হওয়ার কথা ভাবছিল। কিন্তু এখন যা হতে চলেছে সেটা কিমের নীচতা আর স্বার্থপরতাকে পুরোপুরি প্রকাশ করে দেয়। সে মিথ্যে বলে যে বাইরে এখন সব নিরাপদ। তারপর কন্ডাক্টরকে বলে, তুমি আগে দরজা খুলে দেখে নাও। কন্ডাক্টর সাবধানে বাইরে তাকাতে যেতেই কিম তাকে সোজা জম্বিদের মাঝে ঠেলে দেয় এবং নিজে শিয়ালের মতো সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর তাড়ায় সে ট্রেনের দরজা বন্ধ করতেই ভুলে যায়। আর ঠিক তখনই ড্রাইভার ইঞ্জিনটা বাইরে বের করে আনে। কিন্তু সামনে তাকিয়ে সে এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখে যা দেখে যে কারো রক্তহীন হয়ে যাবে। সামনের দিক থেকে হঠাৎ একটা নিয়ন্ত্রণহীন ট্রেন ভয়ঙ্কর গতিতে তাদের দিকে ছুটে আসতে থাকে। পুরো ট্রেনটা আগুনে জ্বলছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা এসে জম্বিতে ভরা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনাটা এত ভয়ঙ্কর ছিল যে সবকিছু মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে যায়। ঠিক তখনই তাইজুন দেখে সে আর তার গার্লফ্রেন্ড দুইটা ট্রেনের মাঝখানে আটকে পড়েছে। সামনে একটা খালি বগি ছিল। সে সেই বগির দরজা খুলে ভেতরে ঢুকতে চেয়েছিল, কিন্তু দরজাটা বন্ধ ছিল। তাই সে হাতের যন্ত্র দিয়ে মরিয়া হয়ে কাজ ভাঙতে শুরু করে, কারণ পিছন থেকে বিপদ খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই কিম জম্বিতে ভরা ট্রেন থেকে বেরিয়ে এসে সেই খালি বগিতে উঠে পড়ে। আর নিজের জীবন বাঁচানোর জন্য এক সেকেন্ডও না ভেবে সে জিনহিকে সোজা জম্বিদের দিকে ঠেলে দেয়। দৃশ্যটা দেখে তাইজুন সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে ছুটে যায়। এদিকে কিম নিজের জন্য পথ বানাতে আবার কাজ ভাঙতে থাকে। তাইজুন কোনোভাবে দরজাটা বন্ধ করতে পারলেও যখন জিনহির দিকে তাকায় তখনই তার বুক ভেঙে যায়, কারণ সে ইতিমধ্যেই মিউটেট হতে শুরু করেছে। কয়েক মুহূর্ত পরই কাজ ভেঙে যায় এবং কিম সেই জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। আর এই বিশৃঙ্খলার মাঝেই তাইজুনও কামড় খেয়ে ফেলে। কিম তখন প্রাণপণে ইঞ্জিনের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু দৌড়াতে গিয়ে তার পা মুচকে যায়। ঠিক তখন কন্ডাক্টর তাকে সাহায্য করতে নেমে আসে, কিন্তু এরপর যা হয় সেটা খুব সহজেই অনুমান করা যায়। কিম নিজের বাঁচার জন্য কন্ডাক্টরকেও মৃত্যুর মুখে ঠেলে দেয়। জম্বিরা কন্ডাক্টরের ওপর ঝাঁপিয়ে পড়ে আর কিম সেই সুযোগে আবারও ইঞ্জিনের দিকে দৌড়ে পালায়। এই মানুষটা এখন আর শুধু কাপুরুষ না, সে বাঁচার জন্য যে কোনো মানুষকে টোপ হিসেবে ছুড়ে দিতে প্রস্তুত। অন্যদিকে সিওকের অবস্থাও তখন খুব খারাপ। ট্রেনের ধ্বংসস্তূপের মধ্যে তারা আটকে পড়েছিল। একটা ফাঁক চোখে পড়তেই সে সেখান দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সুয়ানকে টেনে বের করার চেষ্টা করতেই ওপর থেকে ভারী ধ্বংসাবশেষ নিচে পড়ে যায়। সে পাগলের মতো সেটা টেনে সরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সময় একদমই ছিল না, কারণ ট্রেনের সব কাজ ভেঙে পড়তে যাচ্ছিল এবং তখন জম্বিরা একসঙ্গে ভেতরে ঢুকে পড়বে। এই পরিস্থিতিতে সেই ভিখারি, যে এতক্ষণ সবাইকে নিয়ে ভয়ে ছিল, শেষ পর্যন্ত নিজের জীবনটাই বাজি রাখে। সে সামনে দাঁড়িয়ে জম্বিদের আটকে রাখে, যাতে ডংয়ের স্ত্রী আর সুয়ান পালানোর জন্য কয়েকটা সেকেন্ড সময় পায়। ভয়ঙ্কর চাপের মধ্যে সিওক অবশেষে সামনে আটকানো অংশ সরিয়ে ফেলতে পারে এবং দুজনকে দ্রুত বাইরে বের করে। কিন্তু ঠিক তখনই সব কাজ একসঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যায়, আর সেই সাহসী ভিখারিটা মুহূর্তের মধ্যে জম্বিদের ভিড়ে তলিয়ে যায়। সে জানত বাঁচার সম্ভাবনা নেই, তবু শেষ মুহূর্তে সে অন্যদের জন্য পথ বানিয়ে দেয়। এই ত্যাগটা ছিল নিঃশব্দ কিন্তু ভীষণ বড়। ট্রেন পুরোপুরি উল্টে যেতেই অসংখ্য জম্বি সিওকের দিকে ধেয়ে আসে, কিন্তু সমস্যা হলো তার কোলে তখন সুয়ান।
সুয়ান, আর পিছনে ডংয়ের প্রেগনেন্ট স্ত্রীও ছিল। মানে সে একা দৌড়াচ্ছে না, 2 জনের জীবন নিয়ে দৌড়াচ্ছে। শত শত জম্বি তাদের পেছনে ছুটছিল এবং কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এবার আর বাঁচা যাবে না। কিন্তু হঠাৎ করেই 2টো জম্বি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। তারপর পিছনের জম্বিরাও একের পর এক ধসে পড়তে শুরু করে। এর ফলে কয়েক সেকেন্ডের একটা বিশৃঙ্খলা তৈরি হয়, আর এই সামান্য সুযোগটাই তাদের বাঁচার পথ খুলে দেয়। 3 জন মরিয়া হয়ে সামনে ছুটতে থাকে। তারপর অনেক কষ্টে একটা শেষ আশ্রয় খুঁজে পায়, ট্রেনের ইঞ্জিন। তারা কোনো মতে তাতে উঠে পড়ে, কিন্তু বিপদ তখনও পিছু ছাড়েনি। জম্বিরা দৌড়ে এসে একে একে ট্রেনের সঙ্গে ঝুলে পড়তে থাকে। ধীরে ধীরে পুরো ট্রেনের পেছনে জম্বিদের একটা লম্বা চেইন তৈরি হয়ে যায়। সংখ্যাটা এত বেড়ে যায় যে ইঞ্জিনের গতি পর্যন্ত কমতে শুরু করে। সিওক খুব দ্রুত বুঝে যায় এভাবে চলতে থাকলে সবাই শেষ। তাই সে আর এক মুহূর্ত না ভেবে সামনে এগিয়ে যায় এবং ঝুলে থাকা জম্বিদের হাতের ওপর একের পর এক জোরে লাথি মারতে থাকে। ঠিক তখনই একটা জম্বি দ্রুত দৌড়ে এসে সরাসরি সিওকের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে সিওক তাকেও লাথি মেরে নিচে ফেলে দেয়। সেই এক ধাক্কায় সামনে ঝুলে থাকা কয়েকটা জম্বি একসঙ্গে ছিটকে পড়ে এবং পিছনের অনেকগুলো টেনে নিচে নামিয়ে দেয়। এতে কিছুটা চাপ কমে যায়। সিওক তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কেবিনের দিকে এগিয়ে যায়। তার মনে হচ্ছিল ভেতরে হয়তো কন্ডাক্টর আছে, কিন্তু দরজা খুলেই সে ভেতরের দৃশ্য দেখে আতঙ্কে জমে যায় এবং সঙ্গে সঙ্গে দরজাটা আবার বন্ধ করে দেয়, কারণ এরই মধ্যে জম্বিরা কিমকে কামড়ে দিয়েছে। কিন্তু কিম তখনও পুরোপুরি জম্বিতে বদলে যায়নি। সেই কারণেই সে নিজের হাতেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তাকে এভাবে কাছে আসতে দেখে সিওক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না এখন তাকে বাঁচাবে না ঠেকাবে। কিম কাপা গলায় সিয়কের কাছে বাঁচার জন্য অনুনয় করতে থাকে, কিন্তু সিয়ক তাকে থামিয়ে দিলে কিমও বুঝতে পারে তার শরীরে পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে পুরোপুরি মিউটেট হয়ে সিয়কের উপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তধস্তির মধ্যে সিয়কও খুব দ্রুত বিপদের মধ্যে পড়ে যায়। ঠিক তখনই ডংয়ের স্ত্রী নিজের সব শক্তি দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টাতেই সে নিজেই জম্বির নিশানায় চলে আসে। এই মুহূর্তে সিয়কের হঠাৎ ডংকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় এবং জম্বিটার মুখ শক্ত করে চেপে ধরে। কিন্তু এখানেই তার জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। সুযোগ পেয়েই জম্বিটা তাকে কামড়ে দেয়, আর সেই এক কামড়েই আমাদের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা বুঝে যায় তার সময় শেষ হয়ে এসেছে। সিয়ক খুব ভালো করেই জানত এখন কি হতে চলেছে, তাই পুরোপুরি জম্বিতে বদলে যাওয়ার আগেই সে কোমরে একটা চেইন বেঁধে ফেলে। তারপর রেল লাইনের পাশের মাটিকে নিশানা করে সে জম্বিটাকে নিয়ে নিচে লাফ দেয় এবং তাকে ছিটকে ফেলে দেয়। এক বিপদকে সে সরিয়ে দিলেও এখন সে নিজেই আরেকটা নতুন বিপদে পরিণত হয়েছে। নিজের শরীরের পরিবর্তন টের পেয়ে সিয়ক একবার সুয়ানের দিকে তাকায়, আর সেই তাকানোতেই যেন তার ভেতরের সব অপরাধবোধ একসঙ্গে জেগে ওঠে। সে বুঝতে পারে এতদিন সে কতটা স্বার্থপর ছিল। সে সবসময় শুধু নিজের কথা ভেবেছে, নিজের সুবিধা, নিজের কাজ, নিজের নিরাপত্তা, কিন্তু নিজের মেয়ের অনুভূতিগুলো কখনো ঠিকমতো বোঝার চেষ্টা করেনি। এখন তার কাছে একটাই সুযোগ বাকি, যতটা সম্ভব শেষ মুহূর্তে নিজের ভুলটা শুধরে দেওয়া। তাই সে দ্রুত চেইন খুলে কেবিনে ঢুকে ডংয়ের স্ত্রীকে বলে দেয় কিভাবে এই ট্রেন থামাতে হবে। হয়তো এটাই ছিল তার মেয়ের জন্য শেষ দরকারি কাজ। এরপর সে ধীরে ধীরে সুয়ানের কাছে যায়, খুব শান্ত গলায় তাকে কিছু কথা বুঝিয়ে বলে। সে বলে এখন থেকে সব সময় আন্টির সঙ্গে থাকবে, আন্টিকে একদম কষ্ট দেবে না। এই কথাগুলো শুনে সুয়ান ভেঙে পড়ে। সে কান্না থামাতে পারে না, বারবার বলে কোথাও যেও না, আমাকে ছেড়ে যেও না, আমার সঙ্গেই থাকো। এই কান্না শুনে সিয়কের বুক ভেঙে যাচ্ছিল। তবু সে জানত আর এক সেকেন্ডও সেখানে থাকলে নিজের মেয়ের জন্যই বিপদ হয়ে যাবে। তাই চোখে পানি নিয়ে সে তাড়াতাড়ি কেবিনের বাইরে চলে যায়। বাইরে বেরিয়ে তার চোখের সামনে ভেসে উঠতে থাকে পুরনো স্মৃতি। সুয়ান জন্মানোর দিনটা, ছোট্ট হাত, ছোট্ট মুখ আর বাবার দিকে তাকিয়ে থাকা সেই নিষ্পাপ চোখ। এরপর একের পর এক মুহূর্ত মনে পড়ে যায়, যেগুলো হয়তো তখন সে গুরুত্বই দেয়নি, কিন্তু শেষ মুহূর্তে এসে সেগুলোই তার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। এই স্মৃতিগুলো ভাবতে ভাবতেই সিয়কের মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে, যেন এই স্মৃতির মধ্যেই সে নিজের কষ্টটা কিছুটা ভুলে থাকতে চাইছে। তারপর সেই শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরেই সে চিরতরে সুয়ানের জীবন থেকে সরে যায়। ডংয়ের স্ত্রী পুরো পথ জুড়ে চুপচাপ সুয়ানকে সঙ্গে নিয়ে বুসানের দিকে এগিয়ে যায়। অনেক কষ্টে ট্রেনটা শহরের কাছাকাছি পৌঁছালেও টানেলে ঢোকার আগেই থেমে যায়। সামনে অনেক ধ্বংসাবশেষ পড়েছিল, ছড়িয়েছিল লাশও, আর পেছনে ফেরারও কোনো পথ ছিল না। তাই বাধ্য হয়েই তারা অন্ধকার টানেলের ভেতরে হাঁটতে শুরু করে।
টানেলের শেষ প্রান্তে সেনারা আগে থেকেই অবস্থান নিয়েছিল। তাদের কাজ ছিল টানেলের ভেতর থেকে এদিকে আসা যে কোনো জম্বিকে সঙ্গে সঙ্গে গুলি করে ফেলা। তাই অন্ধকার থেকে 2টা অবয়ব বের হতে দেখে তারাও নিশানা তাক করে। সমস্যা হলো তারা নিশ্চিত হতে পারছিল না সামনে যারা আসছে তারা মানুষ নাকি জম্বি। ঠিক তখনই ওপর থেকে অর্ডার আসে দেরি না করে টার্গেট নামিয়ে ফেলতে হবে। সৈন্যরা ট্রিগারে আঙুল রাখে। সবকিছু একদম শেষ হয়ে যাওয়ার মতো এক মুহূর্ত। আর ঠিক তখনই টানেলের ভেতর থেকে একটা গান ভেসে আসে। সবাই জানে জম্বি কোনোদিন গান গায় না। গানটা ছিল সুয়ানের গলা, সেই গান যা সে সবসময় তার বাবাকে শোনাতে চেয়েছিল, কিন্তু তার বাবা আর সেটা শোনার জন্য পাশে নেই। গান শুনেই 2 সৈন্য বুথে যায়, ওরা মানুষ। তখন তারা দ্রুত গুলি থামিয়ে নিরাপদে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এইভাবেই গল্পটা শেষ হয়। আর সত্যি বলতে এই জায়গায় এসে মনটা ভারী না হয়ে পারে না, কারণ এটা শুধু জম্বির গল্প না, এটা একজন বাবার বদলে যাওয়ার গল্প, একজন মানুষের শেষ মুহূর্তে নিজের ভুল বুঝে ঠিক করার গল্প, আর একটা ছোট মেয়ের গল্প যে সব হারিয়েও শেষ পর্যন্ত বেঁচে থাকে। তোমরা যারা এই ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করেছো, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তুমি এরকম সার্ভাইভাল এবং ইউনিক মুভি মিস করবে। তাই মিস করতে না চাইলে দ্রুত বাটনটিতে ক্লিক করো। আর দেখা হবে পরের ভিডিওতে।